গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছি এর ৬ষ্ঠ পর্ব। ওরা চলে যাওয়ার পর সুলেখা তাকে যতই সান্ত্বনা দিক কিছুতেই স্বস্তি পাচ্ছিল না অদিতি। এই সময় টেলিফোন বাজল। সুলেখা ফোন ধরল। তারপরে সে চিৎকার করে উঠল, তোমার মা! অদিতি ছুটে গেল। হ্যালো, তোমাদের কি খবর? এতদিন ওখানে আছো, কোনো খবর দাওনি কেন? বাবা কেমন আছে? তোর বাবা ভালো আছে। আমরা সাই বাবার আশ্রমে গিয়েছিলাম, খুব ভালো ছিলাম। কাল তোর বাবার অপারেশন হবে, ৫,০০০ টাকার খুব দরকার। তুই কি টাকাটা পাঠাবি? নিশ্চয়ই পাঠাবো, ঠিকানা বলো। মায়ের কাছ থেকে ঠিকানা লিখে নিল অদিতি। এখন ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে, কাল সকালের আগে টাকা তুলে পাঠানো সম্ভব নয়। অথচ কালই চোখের অপারেশন। কি করবে বুঝতে পারছিল না সে। আবার আগামীকাল বাড়িতে থাকতে হবে কমলেন্দুর ফোনের জন্যে। শেষ পর্যন্ত লজ্জা ঝেড়ে ফেলে সে প্রডিউসারকে ফোন করল, কিন্তু অফিস বলল তিনি সেখানে নেই, আজ আর আসবেন না। নিজের পরিচয় দেওয়ার পর বাড়ির নাম্বার পেল সে। ঠিক তখনই প্রডিউসার বাড়িতে পৌঁছেছেন। সমস্যা শুনে বললেন, কাল সকালে তুমি আমার লোককে ৫,০০০ টাকার চেক দিয়ে দেবে, আর তোমার মায়ের ঠিকানাটা আমাকে বলো। ঠিকানা বলে অদিতি জিজ্ঞাসা করল, কিন্তু মা কি করে টাকা পাবে? উনি আজ রাতেই পেয়ে যাবেন। মাদ্রাজে আমার এক বন্ধু আছেন, তাকে ঠিকানা জানিয়ে টাকাটা পৌঁছে দিতে বলছি। তুমি এ নিয়ে চিন্তা করো না, রাখছি। অদিতি চোখ বন্ধ করল। এইসব ঋণ সে শোধ করবে কি করে? ঠিক ১০টা বাজতেই টেলিফোনটা থেকে শব্দ বের হল। সুলেখা রান্না শেষ করে তার কাজে বেরিয়ে গেছে। একটু আগে প্রডিউসারের লোক এসে ৫,০০০ টাকার চেক নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, মা আবার ফোন করেছিল মাদ্রাজ থেকে কাল রাত্রে। বলা মাত্র দিনে দিনে টাকা পেয়েছে মা। এটা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। কথা বলতে গিয়ে গলা আবেগে রুদ্ধ হয়ে যাচ্ছিল। মা বলেছিল, তোর যে এত ক্ষমতা হয়েছে আমি ভাবতে পারিনি। ক্ষমতা? মা তো জানে না তার ক্ষমতার শক্তি এক বিন্দুও নয়। অদিতি উঠল, রিসিভার তুলে হ্যালো বলল। যাক, আমি ভাবলাম তুমি হয়তো রিসিভার তুলবে না। কমলেন্দুর গলা। অবশ্য আমি ফোন করেই যেতাম সারাদিন। কি চাও? কড়া গলায় জিজ্ঞাসা করল অদিতি। তুমি মারি এমন ইয়ার্কি মারো, জানো না কি চাই? তুমি ওই ছবিগুলো নিয়ে যা ইচ্ছা তাই করতে পারো, আমার কাছ থেকে ১ পয়সাও পাবে না। হ্যাঁ, ভেবে চিনতে বলছো তো? হ্যাঁ, তুমি বলেছ ওগুলো সিনেমা পত্রিকার কাছে বিক্রি করে দেবে। তুমি তো কখনো আমার কোনো উপকার করনি, এই উপকারটা করো। উপকার? তুমি উপকার বলছো? আরে তোমার বাঁশ হয়ে যাবে। তোমার ল্যাংটা ছবি ছাপা হলে বাঙালি মা বোনেরা, গ্রামের মেয়েরা তোমার নামে থুথু দেবে। ক্যারিয়ার একদম বরবাদ। তুমি মধ্যযুগে বাস করছো। তার মানে? এখন আমাকে কেউ চেনে না। সিনেমায় আমি নতুন, তাই আমার সম্পর্কে কারো কোনো কৌতূহল নেই। কেউ আমার নামে একটাও টিকিট কাটবে না। কিন্তু ওই ছবি ছাপা হলে আমার পাবলিসিটি হয়ে যাবে। লোকে আমার নাম জানবে, আমাকে ভালো করে দেখার জন্য ছবি দেখতে ছুটবে। তোমাকে এইসব জ্ঞান কে দিল? কে আবার দেবে? কালই একজন ফটোগ্রাফার এসেছিল আমার অল্প পোশাকের ছবি তুলতে পাবলিসিটির জন্যে। তখনই মনে হলো এর চাইতে তোমার ছবিগুলো ছাপা হলে বেশি উপকার হবে। কয়েক সেকেন্ড চুপ করে রইল কমলেন্দু। তারপর বলল, কিন্তু তোমার ইজ্জত? লোকে ছবিতে তোমার শরীর দেখুক তা চাও? তাছাড়া তোমার বাবা মা আত্মীয় স্বজন কি বলবে? কি করে তাদের মুখ দেখাবে? একটু অসুবিধা হবে, কিন্তু ফিল্মে নেমে ওসব ভাবলে চলে না। তুমি এত সাহসী হয়ে গেলে কি করে? কমলেন্দুর গলায় বিস্ময়। আমি এখন রাখছি। না না, দাঁড়াও, শোনো। তুমি তোমার বাবা মায়ের কথা ভাবো। ভেবে কি করব? তোমাকে ২ লক্ষ টাকা দেব? না, ঠিক আছে, অত দিতে যদি অসুবিধা হয় তাহলে ১,০০,০০০ অন্তত দাও। এই উপকারটা আমি তোমার জন্য করতে পারি। দেখো কমলেন্দু, আমার টাকার গাছ নেই। এ কি, তুমি আমার নাম ধরে কথা বলছো? আমার কাছে তোমার অস্তিত্ব ওই নাম ছাড়া আর কিছুতেই নয়। কত দিতে পারবে? ৫০,০০০? অদিতি নিঃশ্বাস ফেলল। ৫ মিনিট পরে ফোন করো। সে রিসিভার রেখে দিল। লোকটা ঘাবড়ে গেছে। কমলেন্দুর মুখটা মনে করে খুশি হল সে। ২ লাখ থেকে ৫০,০০০। ঠিক ৫ মিনিট বাদে আবার ফোন বাজল। কমলেন্দু জিজ্ঞাসা করল, কি হলো?
আমি আমার প্রডিউসারের সাথে কথা বললাম, উনি প্রথমে দিতে রাজি হচ্ছিলেন না, শেষে রাজি হয়েছেন। টাকাটা আমি 8 ঘন্টার মধ্যে পেয়ে যাব, 10,000 টাকার 5টা বান্ডিল। বাহ, গুড। আমি এখনই যাচ্ছি। কোথায়? তোমার বাড়িতে। আমি ঠিকানা জানি। আমার বাড়িতে নয়। কেন? এখানে সবসময় ফিল্মের লোক আসছে যাচ্ছে, তোমাকে অত টাকা দিলে সন্দেহ করবে, কিন্তু টাকা দেওয়ার আগে আমার সব ছবি চাই। পেয়ে যাবে, ডান হাতে নেব, বাঁ হাতে দেব। চালাকি করার চেষ্টা করবে না, নেগেটিভ নিয়ে আসবে। আরে বাবা, এসব ট্রানজ্যাকশনে বিশ্বাসী হলো মূলধন। তুমি যদি ভাবো কি কি ছবি তুলেছ আমি ভুলে গেছি, তাহলে খুব ভুল করবে। আমি সব দেখে তবে তোমায় টাকা দেব। বলছি তো, আমি বেইমানি করব না। কমলেন্দু হাসল। বাড়িতে যেতে মানা করছো? কোথায় যাব? ফ্লুরিস্ট রেস্টুরেন্টে। ওটা তো পার্ক স্ট্রিটে। হ্যাঁ, 11টা নাগাদ চলে এসো সব ছবি নিয়ে। থ্যাংক ইউ। খুব কম হয়ে গেল, কিন্তু। লাইনটা কেটে দিল অদিতি। আর কথা বলতে একটু ইচ্ছে করছে না। সে নিঃশ্বাস ফেলল। যে রাতে কমলেন্দুর বারবার অনুরোধে সে ছবিগুলো তুলতে রাজি হয়েছিল, সে রাতে কি একবারও ভাবতে পেরেছিল এরকম একটা দিন আসবে? কার্ড দেখে পুলিশ অফিসারকে ফোন করল সে। ভদ্রলোক বললেন, বাহ, খুব ভালো হয়েছে। আমি কি করব? কিছু না, বাড়িতে থাকুন। তাহলে? ওকে আপনার পরিচালক চেনে, মিলন আমাকে চিনিয়ে দেবে। আপনি স্পটে গেলে খবরটা যদি ফাঁস হয়ে যায় তাহলে কাগজের নিউজ হয়ে যাবেন। কি দরকার? যেতে হলো না বলে যেন রক্ষা পেল অদিতি, কিন্তু কিছুক্ষণ বাদেই তার কৌতূহল হতে লাগল। যদি কমলেন্দু রেস্টুরেন্টে না যায়, যদি বাইরে দাঁড়িয়ে লক্ষ্য করে সে আগে রেস্টুরেন্টে ঢুকছে কিনা, না দেখলে ফিরে যেতে পারে। অথবা গেল কিন্তু সঙ্গে ছবিগুলো রাখল না, সেক্ষেত্রে পুলিশ ওর কিছুই করতে পারবে না। এই ফ্ল্যাটের ঠিকানা ও জানে বলেছে, প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠবে তখন। রক্তচাপ এভাবে কখনো বেড়ে যায়নি অদিতির। 11:15 নাগাদ ফোনটা বাজল। ভয়ে ভয়ে রিসিভার তুলল সে। মিলনদার গলা। কাজ হয়ে গেছে অদিতি? মানে? কমলেন্দুকে পুলিশ অ্যারেস্ট করেছে। ওর সঙ্গে ছবি এবং নেগেটিভ ছিল। ওগুলো এখন পুলিশের হেফাজতে। তোমার কোনো চিন্তা নেই। ও কিছু বলেছে? অদিতি কাপা গলায় জিজ্ঞাসা করল। খুব ঘাবড়ে গিয়েছে। পুলিশ যে ওকে ধরবে ভাবতেই পারেনি। ঠিক আছে, আমি রাখছি এখন। নিশ্চিন্তে ঘুমাও এবার। মিলন ফোন রেখে দিল। অদিতির মনে হল পুকুরের তলা থেকে এক টানে কেউ ওকে ওপরের বাতাসে এনে দিল। আহ, কি আরাম! সেদিনই কার্ড এলো। সন্ধ্যাবেলায় নন্দনে প্রেস শো এবং রাত্রে গ্র্যান্ড হোটেলে ককটেল এবং ডিনার। কার্ড হাতে নিয়ে ছবির শিল্পী তালিকায় নিজের নাম পড়ল সে। একেবারে সবার শেষে লেখা, এবং নবাগতা নায়িকা অদিতি। কার্ডের ওপরে তার মুখের আদল, কায়দা করে ঝাপসা ছাপা হয়েছে। সন্ধ্যাবেলায় সুলেখা এসে কার্ড দেখে লাফালো। আমি যাব, আমি যাব। অদিতির মনে হল সুলেখার সঙ্গে গেলে ভালো হয়। অত বিখ্যাত মানুষের ভিড়ে সে কার সঙ্গে কথা বলবে? অস্বস্তি নিয়ে একা দাঁড়িয়ে থাকার বদলে যদি সুলেখার সঙ্গে থাকে তাহলে সময় কাটাতে পারবে। কিন্তু কার্ডের উপরে শুধু তার নাম লেখা রয়েছে। ওদের কি মাথার গন্তি নিমন্ত্রিত? কার্ডের নিচে প্রডিউসারের নাম লেখা, কিন্তু তাকে টেলিফোন করতে লজ্জা করল। মিলনদার সঙ্গে যোগাযোগ করে জেনে নিলেই হবে, সে ভাবল। অনুষ্ঠানের দিন সকালে মিলনই ফোন করল। আসছো তো? হ্যাঁ। শোনো, তুমি কি ছবিটা দেখবে আজ? হ্যাঁ। অতক্ষণ বসে থাকার পর ককটেল পার্টিতে যাওয়ার সময় মেকআপ ঠিক থাকবে তো? প্রডিউসার চাইছেন তোমাকে যেন পার্টিতে খুব সুন্দরী দেখায়। কোনো অসুবিধা হবে না। তোমার বৌদি অবশ্য সিনেমাটা দেখবে, কিন্তু পার্টিতে যাবে না। কেন? ওখানে সব হাইফাই ব্যাপার, মদ্যপান হবে। ও ওই পরিবেশে নিজেকে নাকি মানাতে পারবে না। আমি না হয় বৌদির সঙ্গে কথা বলবো। দেখো, বলে দেখো, সিনেমা দেখতে গিয়ে তো দেখা হবে। আচ্ছা, আমি সুলেখাকে সঙ্গে নিয়ে যেতে পারি? কে সুলেখা? আমার সঙ্গে যে আছে, খুব ভালো মেয়ে। ওকে গ্র্যান্ডে নিয়ে যাওয়া ঠিক হবে না, বুঝতেই পারছো। তবে ওকে নন্দনে নিয়ে আসতে পারো। ওখান থেকে একা ফিরে যেতে পারবে তো? মনে হয় পারবে। আর হ্যাঁ, 4টার সময় একটা মেকআপ ম্যান আর হেয়ার ড্রেসারকে নিয়ে সামন্ত যাবে তোমার ওখানে। 5:30টার মধ্যে ওরা তৈরি করে দেবে তোমাকে। ওই সময় গাড়ি যাবে। গাড়িটা পার্টি শেষ হলে তোমাকে পৌঁছে না দেওয়া পর্যন্ত থাকবে। সুলেখার জন্য খারাপ লাগলো অদিতির। ও যে অত বড় পার্টিতে মানানসই নয়, কথা সে ওকে বলবে কি করে? কিন্তু মেয়েটা সহজ। মিলনের কথাগুলো ওকে বলতেই চোখ বড় করল। ওরে বাবা,
তোমাকে বাড়ি থেকে মেকআপ করিয়ে নিয়ে যাবে? তাহলে আমি যাচ্ছি না। কেন? দূর, হাঁসের মধ্যে কাক হয়ে ঘুরব নাকি আমি? তার চেয়ে সামনের শনিবার ম্যাটিনি শোতে সিনেমা দেখে নেব। এই তো কাছেই হচ্ছে। কিন্তু মদ খাওয়ানো হবে বললে তুমি যেন খেও না। পাগল, অদিতি হেসে ফেলল। ঠিক 4টের সময় সামন্ত এসে গেল। দিদিভাই রেডি? রেডি মানে? লক্ষণকে একটা জায়গা করে দাও। লক্ষণ, একেবারে পার্টির মেকআপ, রাত 12টা পর্যন্ত ঠিক থাকে যেন। শিবের বাবার সাধ্য নেই বিকেল 4টায় মেকআপ করে রাত 12টা পর্যন্ত ঠিক রাখা। ছবি কখন ভাঙবে? 8টায়। আমি তখন গাড়িতে থাকব। দিদিভাইকে আরেকবার মেরামত করে দেব, তোমার কোনো চিন্তা নেই। অদিতি জিজ্ঞাসা করল, আচ্ছা, আমি স্বাভাবিকভাবে গেলে কি ক্ষতি হবে? তোমরা তো বলো আমি দেখতে খারাপ নই। হো হো করে হেসে উঠল সামন্ত। দিদিভাই, এটা হলো শো ওয়ার্ল্ড। ব্যবসাটার নাম শো বিজনেস। এখানে স্বাভাবিকতার কোনো মূল্য নেই। সবকিছু নকল, সাজানো, বুঝলে? সুলেখা বেরিয়ে গেছে তার কাজে। সারাটা দিন অদিতিকে একাই থাকতে হয় ফ্ল্যাটে। এই সময় যদি কেউ বেল বাজায় তাহলে মুশকিলে পড়তে হয়। ছোট শেকলের আড়াল থেকে দরজা খুলে কথা বলতে হয় অদিতিকে। অবশ্য বেশিরভাগ লোকই ফেরিওয়ালা। যেহেতু এই ফ্ল্যাটে বেশি দিন থাকা যাবে না, ছবি রিলিজ করা পর্যন্ত প্রযোজক থাকতে দিয়েছেন, তাই এখানে গুছিয়ে বসতে পারছে না অদিতি। তাহলে 5 মাস খাটার জন্য একটা বাচ্চা ছেলেকে রাখা যেত। ফ্ল্যাটটাকেও সাজানো যেত মনের মতো করে। সাজানোর কথা মনে আসতেই খেয়াল হল টাকা ফুরিয়ে যাচ্ছে হু হু করে। সবাই তাকে নিয়ে যতই মাতামাতি করুক, ডাল ভাত তরকারি কেনার জন্যও তো খরচ করতে হবে। হাতে যা আছে তাতে বড়জোর মাস 2 চলবে। এখন যদি ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয় তাহলে অগাধ জলে পড়তে হবে। অদিতির একমাত্র আশা, ছবিটা ভালো চললে প্রযোজক তাকে এখনই উৎখাত করবেন না। অদিতি টেলিফোনের কাছে আসতেই কার্ডটাকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেল সে। সেই রাতে পার্টি থেকে ফিরে এসে বারংবার নিজেকে সতর্ক করেছে সে। ভালোবেসে একবার বিয়ে করার পর তার কাছে পুরুষের চাহনি, কথা বলার ধরন অস্পষ্ট নয়, অথচ বারংবার ইচ্ছে হয়েছে ওই কার্ডের নম্বরে ফোন করতে। ভদ্রলোক কি বলেন তা শুনে না হয় ফোন রেখে দেবে। অত বড় মন্ত্রীর ছেলে হয়েও যিনি তাকে অত গুরুত্ব দিয়েছেন, তার সঙ্গে না হয় একটা কি দুটো ভদ্রতা করে কথা বলা গেল। একেবারে শেষ মুহূর্তে ইচ্ছেটাকে লাগাম বন্দি করতে পেরেছিল সে। না, আর কোনো সমস্যাকে সে যেচে ডেকে আনবে না। রাত্রে 12টা নাগাদ ফোন বেজেছিল। এক নাগাড়ে অনেকক্ষণ। ঘুম থেকে উঠে সুলেখা ফোন ধরতে গিয়েছিল, কিন্তু নিষেধ করেছিল সে। এত রাতে যারা ফোন করে তারা সুস্থ কথা বলতে চায় না। বেজে বেজে থেমেছিল একসময়। ঢিপঢিপ করছিল বুক। অদিতির মনে হয়েছিল বাঁচা গেল। সুলেখা যদি রিসিভার তুলে শুনত কার ফোন। বেল বাজল। অদিতি দরজার দিকে তাকাল। তারপর ঠোঁট কামড়ে লক খুলল চেনটা লাগিয়ে। 1 ইঞ্চি ফাঁক দিয়ে তাকাতেই সে মিলনকে দেখতে পেল, সঙ্গে আরেকজন। তাড়াতাড়ি দরজাটাকে চেনমুক্ত করে সে হাসল। আরে, আসুন আসুন, আমি ভাবতেই পারিনি। মিলনদার সঙ্গী তার সেই বন্ধু পুলিশ অফিসার। চেয়ারে বসার পর মিলন বলল, অদিতি, তোমাকে তো সমস্যার কথা বলা হয়েছিল। কমলেন্দুকে তো কোর্টে তোলা হয়নি। বুঝতেই পারছ, কোর্টে তুললে ওর বিরুদ্ধে তোমার অভিযোগের কথা জানাতে হতো। তোমাকে ইনভলভ না করলে এই কেস আদালতে তোলাই যাবে না। আমরা চাইনি আজই তুমি আদালতে যাওয়া আসা করতে বাধ্য হও। ছবি রিলিজ করছে, সঙ্গে সঙ্গে তোমার সম্পর্কে নানান গুজব শুরু হয়ে যাবে। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? অদিতি মাথা নেড়ে হ্যাঁ বলল। অফিসার বললেন, এরকম ক্ষেত্রে একটা সমস্যা হয়। আসামি যেই বুঝে যায় তাকে আদালতে তোলা হবে না, অমনি সে অ্যাডভান্টেজ নিতে শুরু করে। কাউকে গ্রেফতার করে দিনের পর দিন থানায় ধরে রাখা যায় না। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে তুলতেই হয়। মিলনের কাছে শুনলেন কেন ওকে আদালতে তোলা হয়নি। ওর নামে একটা মিথ্যা কেস সাজানো যেতে পারে। ওই কেসের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনার আপত্তি নেই তো? অদিতি বলল, আপনারা যা ভালো মনে করবেন তাই করুন। অফিসার মাথা নাড়লেন। না, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। যখন সোজা পথে ওকে শাস্তি দেওয়া সম্ভব হচ্ছে না, তখন বাঁকা পথে যেতে পারি। এমন মামলায় ওকে জড়াতে পারি যাতে অন্তত 4 বছর জেলে থাকতে বাধ্য হয়। বিচারক যদি মনে করেন আরও বেশি সময় শাস্তি হতে পারে। আপনি সম্মতি দিচ্ছেন তো? আমার ছবিগুলো?
অফিসার ব্রিফকেস খুলে একটা বড় খাম টেবিলের ওপর রেখে বললেন, এর মধ্যে নেগেটিভ আর প্রিন্ট রয়েছে। মনে হয় ব্ল্যাকমেইল করার মতো আর কোনো প্রিন্ট ওর হাতে নেই। মিলন বলল, আমরা কিন্তু নিশ্চিত নই। কমলেন্দু বলেছে এই খামের বাইরে আর কোথাও ছবি নেই। হয়তো ঠিক, তবে যারা এসব কাজ করে তারা কতটা সত্যি কথা বলে তা বোঝা মুশকিল। ও কি এখনো থানায় আছে? অদিতি জিজ্ঞাসা করল। না, থানায় রাখা যাবে না। অফিসার হাসলেন। অবশ্য এখনও ও যেখানে আছে সেখান থেকে সহজে বেরোতে পারবে না। মিলন বলল, আরেকটা রাস্তা আছে। কমলেন্দু মুচলেকা দিয়েছে। সে কথা দিয়েছে ওই ছবিগুলো দেখিয়ে কখনো তোমাকে ব্ল্যাকমেইল করবে না। তোমার ধারে কাছে সে কখনো আসবে না। অবশ্য এ ধরনের লোক কখনোই সত্যি কথা বলে না। আর কমলেন্দু যদি কথার খেলাপ করে তাহলে। পুলিশ অফিসার বললেন, ওটা নিয়ে পরে ভাবলেও চলবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন কমলেন্দু চুপচাপ হয়ে যাবে তাহলে ওকে ছেড়ে দিতে পারি। অদিতি মাথা নাড়ল। আমি বুঝতে পারছি না। মিলন বলল, স্বাভাবিক। ওর কাছ থেকে ছবি কিনে যদি কোনো কাগজ ছাপাতো তাহলে যত লোক জানতে পারত, আইন আদালত কলমে খবর বের হলে তার চেয়ে অনেক বেশি লোক ইন্টারেস্টেড হবে। তোমার ক্যারিয়ার এবং আমার ছবির স্বার্থে সেটা হতে দিতে পারি না। তাহলে ওকে ছেড়ে দিন, নিচু গলায় বলল অদিতি। দু একটা কথা বলার পর ওরা চলে গেলে অদিতি খামটার দিকে তাকাল। এই খামটাকে সে চেনে। ওপরে কমলেন্দুর হাতের লেখা অদিতি। সে খামটা তুলল। উঁচু করে ধরতেই ছবিগুলো ছড়িয়ে পড়ল টেবিলে। দুচোখ বন্ধ করল অদিতি। এইসব ছবি সে কি করে তুলতে দিয়েছিল? ছবির সঙ্গে নেগেটিভ রয়েছে। সবগুলোকে জড়ো করে সে রান্নাঘরে নিয়ে গেল। টুকরো টুকরো করে ছিঁড়ে দেশলাই জেলে আগুন ধরিয়ে দিল। মেঝের উপর ছবিগুলো আগুনে পুড়ছে, ধোঁয়া বের হচ্ছে। কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে নেগেটিভ, প্রিন্ট। তারপর একসময় সব ছাই হয়ে গেল। সব ঝাঁটা দিয়ে ছাই জড়ো করে ময়লার বালতিতে ফেলে দিল অদিতি। তারপর বেরিয়ে এলো বারান্দায়। রাস্তার ওপাশে হোর্ডিংয়ে যে অদিতি হাসছে তার সঙ্গে ছাই হয়ে যাওয়া অদিতির কোনো সম্পর্ক নেই। আর পেছনে ফিরে তাকাবে না সে। এই সময় বেল বাজল। আবার কে? সেলসগার্ল? তার মতো কেউ জিনিস বিক্রি করতে এসেছে? তা না হলে যদি কমলেন্দু হয়? হলে হবে, চূড়ান্ত অপমান করবে লোকটাকে। দ্বিতীয়বার বেল বাজতেই সে প্রায় দৌড়ে দরজায় চলে গেল। নব ঘুরিয়ে দরজা ফাঁক করতেই চমকে উঠল। খুব তাড়াতাড়ি দরজা খুলে চিৎকার করে উঠল, এ কি তোমরা? বাবার চোখে কালো চশমা, বেশ অসহায় অবস্থা। মায়ের মুখ চোখে একটু অপরাধী ভাব। ফিরে এলাম। স্টেশন থেকে বাড়ি চলে যেতাম, কিন্তু তোর বাবা বলল একবার তোর সঙ্গে দেখা করে গেলে ভালো হয়। ঠিক করেছ, এসো ভেতরে এসো। মালপত্র কোথায়? একমাত্র ব্যাগটা তুলে নিল অদিতি, বেশ ভারী। ভেতরে ঢুকে মা বলল, ওতেই সব আছে। দরজা বন্ধ করে অদিতি বলল, আগে বসো এখানে, জল খাও, জিরো, তারপর কথা বলবে। সে দ্রুত রান্নাঘরে গিয়ে 2 গ্লাস জল নিয়ে এলো। সেটা খেয়ে মা বলল, এখানে তুই থাকিস? হ্যাঁ। একা? না, আমার সঙ্গে আরেকটি মেয়ে থাকে, সুলেখা। আমি আগে যে মেসে ছিলাম সেখানেও ছিল। সুলেখাই সব করে দেয় আমার। কোথায় সে? সে তার কাজে গিয়েছে। এখন বলো, বাবার অপারেশন কেমন হলো? খুব ভালো। ডাক্তার বলেছে আরও কদিন চশমা ব্যবহার করতে, চোখে আলো যেন না পড়ে। হ্যাঁ রে, এটা কি ভাড়ায় পেয়েছিস? না, আমি যাদের সঙ্গে কাজ করি তারা থাকতে দিয়েছে। বাবা বললেন, কোয়ার্টার্স অফিস থেকে সাধারণত দেয়। অদিতি হাসল। এখানে কিভাবে এলে? আমাদের সঙ্গে একজন আসছিল, তাকে ঠিকানাটা দেখাতে বলল, সে এদিকে আসছে। ওই ট্যাক্সিতে আমাদের এখানে পৌঁছে দিয়ে গেল। এত ভালো বাড়িতে আমি কোনোদিন থাকিনি রে। হে, এমন কি বাড়ি? কি বলছিস? কি সুন্দর দেওয়াল, মেঝে, আলো, পাখা। হ্যাঁ রে, তোর ঘর কটা? মা উঠে দাঁড়াল। হঠাৎ মায়ের জন্য কষ্ট হল অদিতির। কৃষ্ণনগরের পুরনো প্রায় নোনাধরা বাড়িতে মা যে কোনোদিন সুখ পায়নি তা এই মুহূর্তে বোঝা গেল। ঘর দেখতে দেখতে মা বারান্দায় গিয়ে দাঁড়াল। তারপরে উত্তেজিত গলায় বলে উঠল, খুকি, আয় খুকি, এ যে দেখছি তোর ছবি। মায়ের পাশে গিয়ে দাঁড়াল অদিতি। কিরকম লজ্জা লাগল তার। মা ওর দিকে একবার তাকাচ্ছে আর একবার ছবির দিকে। সে বলল, এত দূরে এলে স্টেশন থেকে, পথে চোখে পড়েনি? না তো, আমি তো রাস্তার দিকে তাকাইনি। হ্যাঁ রে,
তোর ছবি কি সমস্ত কলকাতায় এখন দেখা যাচ্ছে? মায়ের চোখে বিস্ময়। হ্যাঁ। তাহলে তো রাস্তায় বেরোলে তোকে সবাই চিনে ফেলবে। আমি রাস্তায় বেরোচ্ছি না, যখন কাজে যাই গাড়িতেই যাই। এই শুনছ? মা চিৎকার করল। বাবা এগিয়ে এলো বারান্দায়। বলো। খোকের ছবি সমস্ত কলকাতায় টাঙানো হয়েছে। ও তো সিনেমায় নেমেছে, ওই দেখো। আমি তো এখন দেখতে পাবো না। ও তাই তো, আমার যে কি ভালো লাগছে। হয়েছে, অদিতি বলল। এখন একে একে জামা কাপড় ছাড়ো, আমি ভাত বসাচ্ছি, খেয়ে নেবে। অত দূর থেকে এসেছ। অদিতি ওদের নিয়ে ভেতরে এলো। মা বলল, আমি ভেবেছিলাম বিকেলে কৃষ্ণনগরে চলে যাব। তো? অদিতি তাকাল। ভাবছি তোর এখানে কদিন থেকে যাই। মা বলল, থাকো না, কাজ না থাকলে মুখ বুজে বসে থাকি, তোমরা থাকলে আমার খুব ভালো লাগবে। অদিতি হাসল। হঠাৎ বাবা নাক টানলেন। কি যেন পুড়ছে। পুড়ছে? তুই কিছু রান্না করছিলি? মা জিজ্ঞাসা করল। না তো। আমি চোখে দেখতে পাচ্ছি না ঠিক, কিন্তু নাকে গন্ধ পাচ্ছি, পোড়া পোড়া গন্ধ। বাবা বললেন। মা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। হ্যাঁ রে, রান্নাঘর থেকে আসছে, দেখি কি পুড়ছে। মা রান্নাঘরে ঢুকে গেল। তারপর মায়ের গলা পাওয়া গেল। না, কিছুই তো পুড়ছে না। বাবা মাথা নাড়লেন। আমি স্পষ্ট গন্ধ পাচ্ছি, কাগজ পোড়ার গন্ধ। দেখো, নইলে ঘরবাড়ি পুড়বে। এই সময় টেলিফোন বাজল। অদিতি তাকাল। তারপর এগিয়ে গিয়ে রিসিভার তুলে বলল, হ্যালো, অদিতি দেবী বলছেন? টেলিফোনে পুরুষ কণ্ঠ। হ্যাঁ, নমস্কার, আমি রঙিন পর্দা কাগজ থেকে বলছি। সেদিন আপনার অভিনয় আমরা দেখেছি, আমাদের আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। ভদ্রলোকের গলায় তুমুল উচ্ছ্বাস। অদিতি হাসল। এ অবস্থায় কি বলা উচিত ভেবে পাচ্ছিল না। ম্যাডাম, আমাদের কাগজে আপনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ ছাপাতে চাই। এখন পর্যন্ত কোনো নবাগতা অভিনেত্রীকেই এই সম্মান দেখানো হয়নি। বলুন, কবে কখন গেলে আপনার সুবিধে হয়? অদিতি কিন্তু কিন্তু করল। আগে ছবিটা রিলিজ হোক, ওটা নিয়ে ভাবছি না। আমার চোখ জহুরির। নাম, আমি আগে জনসাধারণের অভিমত জানতে চাই। আপনি কিছু মনে করবেন না, ছবি রিলিজ করার 7 দিন পরে ফোন করবেন। আচ্ছা, নমস্কার। রিসিভার নামিয়ে রাখল অদিতি। মা এগিয়ে এলো। কি হয়েছে রে? কে ফোন করেছিল? একজন রিপোর্টার, অদিতি বলল। রিপোর্টার? মা বুঝতে পারছিল না। ওহো, রিপোর্টার মানে বুঝতে পারছ না? বাবা মাঝখান থেকে বলে উঠলেন। সাংবাদিক, খবরের কাগজে যারা লেখে, বিখ্যাত লোকদের ফোন করে তারা। তোমার মেয়ে বিখ্যাত হয়ে গেছে, বুঝলে? মা বলল, তাই? এই তো সেদিন তুই চাকরি করতে কলকাতায় এলি, এর মধ্যে কি করে বিখ্যাত হয়ে গেলি খুকি? এই দুজনকে পেয়ে সময়টা মন্দ কাটছিল না। স্নান খাওয়া শেষ করে ওরা ঘুমোলেন। নিজের খাটটা ছেড়ে দিয়েছিল অদিতি, রান্নাও করেছিল। ঘুমন্ত দুটো মানুষের দিকে তাকিয়ে মনে হয়েছিল এত স্বস্তিতে ওরা অনেকদিন ঘুমোয়নি। সন্ধ্যার মুখে সুলেখা ফিরল। ফিরে সে অবাক। পরিচয় করিয়ে দেওয়ার আধ ঘণ্টা বাদে অদিতি দেখল মায়ের সঙ্গে চমৎকার ভাব হয়ে গেছে সুলেখার। সুলেখা একটা সাধারণ মেয়ে, অনিশ্চিতের ভেলায় ভাসছে। বিত্তহীন এই মেয়েটার সম্বল বলতে শুধু সারল্য, যার কোনো মূল্য এই সময়ে নেই। তাকেই খুব নিজের মানুষ বলে মনে হচ্ছে মায়ের। যে গলায় ওর সঙ্গে কথা বলছে, সারাদিনে তার সঙ্গে বলেনি। তার ছবি দেওয়ালে দেখার পর থেকেই মায়ের ব্যবহারে আড়ষ্টতা এসে গিয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে না, মা তাকে একটু সমীহ করছে। ছবি রিলিজ করল। অ্যাডভান্স টিকিট কিনে এনেছিল সুলেখা। টিকিট নিয়ে এসে বলেছিল, কাউন্টার ফাঁকা, গেলেই টিকিট পাওয়া যাচ্ছে। শুনে বুক ছ্যাঁত করে উঠেছিল অদিতির। সে কল্পনা করেছিল নামকরা নায়ক নায়িকার হিন্দি ছবি কলকাতায় রিলিজ করতে যখন কাউন্টার খোলা হয়, তখন প্রেক্ষাগৃহের সামনে যেমন বিশাল লাইন পড়ে, মারপিট হয়, তেমন না হলেও কাছাকাছি ভিড় হবে। ক্রমশ অদিতির ভয় করতে লাগল। যদি লোক টিকিট না কাটে, যদি হল ফাঁকা যাচ্ছে বলে কদিন বাদেই ছবিটা তুলে নেওয়া হয়। এরকম তো কত ছবির ক্ষেত্রেই হয়ে থাকে। একদিন সামন্ত বলেছিল, বুঝলে দিদি, পোস্টারের আঠা না শুকোতেই পোস্টার ছিঁড়ে ফেলে নতুন ছবির পোস্টার পড়ে। কোন ছবি হিট করবে তা শিবের বাবাও জানতে পারে না। এরকম হলে প্রথমেই প্রডিউসার বলবেন ফ্ল্যাটটা ছেড়ে দিতে। কোথায় যাবে সে? কৃষ্ণনগরে? এই মা তখন কি বলবে? সেলস গার্লের চাকরিটা হয়তো চেষ্টা করলে ফিরে পাওয়া যাবে, কিন্তু লোকে পেছন থেকে আঙুল তুলে দেখাবে,
ওই দেখো, ফিরিওয়ালিটা নায়িকা হয়ে গিয়েছিল। অদিতির মনে হচ্ছিল মিলনকে ফোন করতে। সেটা সে করল যেদিন ছবিটা দেখানো শুরু হলো সেদিন সকালে। মিলন বলল, গুড মর্নিং অদিতি, আজ তোমার আমার সকলের ভাগ্য পরীক্ষা। টিকিট বিক্রি হয়েছে? হচ্ছে ধীরে ধীরে, মনে হচ্ছে ম্যাটিনিটা ফুল যাবে। ইভিনিং? অর্ধেক হয়েছে। সাধারণত ম্যাটিনির দর্শকদের রিয়াকশন থেকে ইভিনিংয়ের টিকিট বিক্রি হয়। আমার ছবিতে তো স্টার নেই যে প্রথম থেকেই হাউসফুল বোর্ড ঝুলবে। অবশ্য উত্তম কুমার চলে যাওয়ার পর পশ্চিমবাংলার স্টার কোথায়? হলে যাবে? আমার খুব ভয় করছে মিলনদা। দূর, যা হওয়ার হবে। আমরা পরিশ্রম করেছি, ফাঁকি দিইনি। এরপর ভাগে যদি মন্দ লেখা থাকে তো কি করতে পারি? মিলন হাসল। মনে সাহস আনো, বুঝলে? মিলনদা তো বলল সাহস আনতে, কিন্তু সাহস যে আসতেই চাইছিল না। বাবাকে তার জিম্মায় রেখে মা সুলেখার সঙ্গে দুপুরে বেরিয়ে গেল সিনেমা দেখতে। বাবা ঘুমিয়ে পড়লেন নিশ্চিন্তে। কিন্তু এক জায়গায় বসে থাকতে পারছিল না অদিতি। শুতে গিয়ে মনে হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। বুকের মধ্যে ভয় ঘাপটি মেরে বসে আছে। 4টে নাগাদ সে ব্যালকনিতে এসে দাঁড়াতেই চমকে উঠল। হোর্ডিংয়ের জায়গায় যে পোস্টার এতদিন ছিল তার এক পাশের আঠা খুলে গেছে। তার মুখের খানিকটা বাতাসে উঠছে। ঠোঁট কামড়াল অদিতি। ছবি শুরু হতে না হতেই পোস্টার ছিঁড়ে ফেলছে বাতাস। তার ভাগ্যে যা লেখা রয়েছে সেটা কি আগাম জানিয়ে দিচ্ছে কেউ? অদিতির মনে হচ্ছিল দৌড়ে নিচে নেমে আবার নতুন করে আঠা লাগিয়ে ছবিটাকে ঠিকঠাক করে দিতে। কিন্তু অত উপরে সে উঠবে কি করে? 6:10 বেল বাজল। বাবা তখনও ঘুমোচ্ছেন। সেই 4টে থেকে একটা চেয়ারে ঠাঁই বসেছিল অদিতি। বেল বাজলেও দরজা খুলতে যেন শক্তি পাচ্ছিল না। দ্বিতীয়বার ঘণ্টার শব্দ হতে কোনো মতে উঠল। দরজা খুলতেই সামনে মা, পেছনে সুলেখা চিৎকার করে উঠল। মা তাকে 2 হাতে জড়িয়ে ধরে ঢুকে পড়ল ঘরে। কি ভালো লাগলো রে খুকি, তোকে যে কি সুন্দর দেখাচ্ছিল। তুই যখন দুঃখ পেয়ে কেঁদে উঠলি তখন আমাদের আশেপাশের সবাই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। সুলেখা বলল, আর তুমি তুমি কি করছিলে মা? মা বলল, যাই বলিস, তোকে দেখতে দেখতে মনেই হচ্ছিল না যে তুই আমার পেটে জন্মেছিস, আমি তোর মা। এ আবার কিরকম কথা? ভেতর থেকে শব্দগুলো বেরিয়ে এলো। হ্যাঁ রে, একেবারে স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল। মা হাসল। সুলেখা বলল, আমি ভাবতে পারিনি দিদি তুমি এত ভালো অভিনয় করতে পারো। তুমি যখন গান গাইছিলে তখন মাসিমা ফিসফিস করে জিজ্ঞাসা করল, তুমি নিজে এত ভালো কি করে গাইতে শিখলে? আমি যত বলি এটা প্লেব্যাক, মাসিমা কিছুতেই বিশ্বাস করে না। তাহলে বোঝো। লোক হয়েছিল? কাঁপা গলায় জিজ্ঞাসা করল অদিতি। হয়েছিল, তবে অনেক সিট খালি ছিল। ও, গলা শুকিয়ে গেল অদিতির। তারপর যখন শো ভাঙল, সবাই প্রশংসা করতে করতে বের হচ্ছিল, তখন দেখলাম ইভিনিং শো হাউসফুল হয়ে গেছে, বোর্ড ঝুলিয়ে দিয়েছে। সুলেখার কথা শেষ না হতেই ফোন বাজল। সুলেখাই ছুটে গিয়ে রিসিভার তুলল। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ ধরুন। রিসিভার পাশে রেখে সুলেখা বলল, দিদি তোমার ফোন। কে? প্রডিউসার। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে রিসিভার তুলল অদিতি। হ্যালো অদিতি, আমার আন্তরিক অভিনন্দন নাও। ম্যাটিনি শোয়ের যে রিপোর্ট আমি পেয়েছি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে দর্শকরা তোমাকে খুব ভালোভাবে নিয়েছে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। গলা বন্ধ হয়ে আসছিল অদিতির। না না, আমি নয়, মিলনের কাছে তোমার কৃতজ্ঞতা জানানো উচিত। মিলনদা তো নিশ্চয়ই, কিন্তু আপনি যদি নতুন নায়িকা না চাইতেন তাহলে তো আমি সুযোগ পেতাম না। ওসব বাদ দাও। কথায় বলে সকাল দেখে দিনটাকে আন্দাজ করা যায়, আবার সবসময় কথাটা যে সত্যি হয় তাও না। তবু আজকের রিপোর্ট দেখে আশা করছি ছবিটা খুব ভালো চলবে। সাধারণত বাংলা ছবি এখন নাইট শোতে হাউসফুল হয় না, আর একটু আগে সেটা হয়ে গেল। প্রডিউসারের গলায় বেশ উচ্ছ্বাস। অদিতি বলল, এখন আমি কি করব? কি করবে মানে? এখন দেখবে পরিচালক প্রডিউসাররা তোমার কাছে শুধু ছবির অফার নিয়ে যাচ্ছে। আমার কথা যদি শোনো তাহলে বলবো, ভালো করে চিত্রনাট্য শোনার পর ঠিক করবে অভিনয় করবে কিনা। টাকার জন্য গাদা গাদা ছবি হাতে নিলে তোমার আখেরে ক্ষতি হবে। আমি এই ফ্ল্যাটের কথা বলছিলাম। ফ্ল্যাট? আপনি বলেছিলেন ছবি রিলিজ না হওয়া পর্যন্ত আমি এখানে থাকতে পারি। ও হ্যাঁ, তা তো বটেই। তোমার পাশের ফ্ল্যাটের ভাড়া মাসে 5,000 টাকা। এ পর্যন্ত তোমাকে থাকার জন্য কোনো ভাড়া দিতে হবে না। এখন থেকে ওই টাকা আমাকে ভাড়া হিসেবে দেবে।
এখন বিনা পয়সায় থাকতে তোমারই আত্মসম্মানে লাগবে, ঠিক আছে? 5,000? এত টাকা আমি কিভাবে দেব? প্রডিউসার শব্দ করে হাসলেন। এই কথাটা তুমি 7 দিন বাদে আর বলবে না। বেশ, আমি প্রতি বছর একটি করে ছবি করব। আমার ছবিতে তুমি বড়জোর 20 দিন শুটিং করবে। তার পারিশ্রমিক বাবদ তুমি এখন সহজে 60,000 টাকা চাইতে পারো। অর্থাৎ 1 বছরের ভাড়াটা আমার ছবি থেকে তুমি রোজগার করবে। টাকাটা হাতে না নিয়ে তুমি ভাড়ার সঙ্গে না হয় অ্যাডজাস্ট করবে। তোমার সমস্যার সমাধান হয়ে গেল, তাই না? আপনি আমার জন্য এতটা করছেন? দূর, ছবি ফ্লপ হলে অথবা তোমার অভিনয়ের লোকের খারাপ লাগলে নিশ্চয়ই এসব কথা বলতাম না। ঠিক আছে ভাই, রাখছি। মিলনদার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, একটু আগে বেরিয়ে গেল। এই ছবি সুপারহিট হলে মিলনের কপালও খুলে যাবে। হোক, সবার ভালো হোক। আপনাকে একটা কথা বলবো। কি কথা? আমার ফ্ল্যাটের উল্টো দিকের রাস্তায় একটা হোর্ডিংয়ে সিনেমার বিজ্ঞাপনটা এতদিন ভালো সাঁটা ছিল, ওটা খুলে গিয়ে বৃষ্টিভাবে উঠছে। তো ওটাকে ঠিকঠাক লাগিয়ে দেওয়া যায় না? হা হা করে হাসলেন প্রডিউসার। যা ছিঁড়ে গেছে তাকে নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? নতুন পোস্টার ছাপাতে দিলাম একটু আগে। প্রতি সপ্তাহে নতুন নতুন পোস্টার পড়বে, তুমি চিন্তা করো না। ফোনটা নামিয়ে রাখা মাত্র বেল বাজল। সুলেখা এগিয়ে গিয়ে দরজা খুলতে শোনা গেল, ম্যাডাম বাড়িতে আছেন? ম্যাডাম? সুলেখা অবাক। অদিতি দেবী। আপনি? আমি কমল সেন, ফিল্ম ডিরেক্টর। সুলেখা তাকালো অদিতির দিকে। অদিতি মাথা নাড়তেই সুলেখা ভদ্রলোককে ঢুকতে দিল। ঘরে ঢুকে কমল নমস্কার করল হাত জোর করে। নমস্কার ম্যাডাম, আপনার ছবি দেখে এখানে ছুটে এসেছি। আমার ছবি শুরু হচ্ছে আগামী সপ্তাহে। তাতে নায়িকার চরিত্রে আপনাকে অভিনয় করতে হবে। আগামী সপ্তাহে শুরু যখন, তখন কাউকে ঠিক করেননি? করেছিলাম, কিন্তু আপনার অভিনয় দেখার পর তাকে আর নিতে চাই না। সে কি? আপনি কি করে ভাবলেন আর একজনকে সরিয়ে আমি আপনার ছবিতে কাজ করব? আপনি তার অনুমতি নিয়ে এসে আমার সঙ্গে কথা বলবেন। বলার সময় অদিতির গলার স্বর তার নিজের কাছে অচেনা ঠেকল। পৃথিবীর চেহারা রাতারাতি বদলে গেল যেন। নতুন অভিনেত্রী হিসেবে যারা তাকে এতদিন অবজ্ঞার চোখে দেখত, তারাই এখন সমীহ করতে লাগল। গত 7 দিনে 8টা ছবির অফার পেয়েছে অদিতি। 2 জন ছাড়া বাকি সবাইকে বলেছে, আমাকে স্ক্রিপ্ট দিয়ে যান, ভালো লাগলে নিশ্চয়ই কাজ করব। সবাই স্ক্রিপ্ট দিতে পারেনি। একজনই দিয়েছিল, সেটা পড়ে খুব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়ে অদিতি বলেছিল, এই চরিত্রে অভিনয় করা আমার পক্ষে সম্ভব নয়। যে 2 জনের কাছে স্ক্রিপ্ট চায়নি তারা প্রথিতযশা চিত্র পরিচালক। সে এক কথায় তাদের ছবিতে কাজ করতে রাজি হয়েছে। টাকা পয়সার কথা এই চিত্র পরিচালকরা বলেন না, ওদের হয়ে বলতে আসেন প্রোডাকশন ম্যানেজার। অদিতি শুনেছিল এই বিখ্যাত চিত্র পরিচালকরা অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে উদারতা দেখান না। তাদের ছবিতে কাজের সুযোগ পেয়ে অভিনেতা অভিনেত্রীরা টাকা কড়ি নিয়ে বেশি কথাও বলেন না। প্রথম যে প্রোডাকশন ম্যানেজার এসেছিলেন তিনি বললেন, আপনার 10 দিনের কাজ, 2 ক্যাপে ডেটগুলো দিতে হবে। বুঝতেই পারছেন, দাদার মতো ভারত বিখ্যাত পরিচালকের ছবিতে কাজ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে। তাই টাকা কড়ির ব্যাপারটা ঠিক করে ফেলুন। ঠিক তো আপনারা করবেন। আপনি প্রথম ছবিতে কত পেয়েছেন? 60,000 টাকা। হ্যাঁ, কি বলছেন? ঠিকই, হিসেব করলে আরও বেশি। যেহেতু দ্বিতীয় ছবিতেও এই টাকা পেয়েছি, তাই আপনারা 60,000 টাকা দিলে আমার অসুবিধে নেই। দ্বিতীয় ছবি? কার ছবি? আমার প্রথম ছবির প্রডিউসারই ছবিটা করছেন। কিন্তু আমরা তো এত টাকা দিতে পারবো না। আপনি হয়তো জানেন না, ওর ছবিতে উত্তম কুমারও অত টাকা পাননি। দেখুন, এই বিষয়ে কথা বললে তিক্ততা এসে যাবে। থাক না, আপনি প্রথম ছবি হিট করছে বলে যা তা চাইতে পারেন না। প্রোডাকশন ম্যানেজারকে বেশ উত্তেজিত দেখালো। লোকটি দীর্ঘকাল এই লাইনে রয়েছে। উত্তম কুমার মারা গিয়েছেন অনেক বছর আগে। তখন তার নায়িকারা কিরকম টাকা পেতেন তা দয়া করে জানাবেন। কত আর, বড়জোর 15,000। তাহলে তো 60,000 ঠিকই আছে। এতগুলো বছরে সব জিনিসের দাম অন্তত 5 গুণ বেড়ে গেছে। আপনি তখন যা মাইনে পেতেন এখন তার 5 গুণ পান না? হেসেছিল অদিতি। প্রোডাকশন ম্যানেজার ফিরে গিয়েছিল বিরক্ত হয়ে, কিন্তু সেই সন্ধ্যাবেলায় স্বয়ং চিত্র পরিচালক ফোন করল। আমি সব শুনলাম, আপনি যা চেয়েছেন তাই পাবেন। আগামী রবিবার সকালে আমার বাড়িতে স্ক্রিপ্ট পড়ব। গাড়ি যাবে, চলে আসবেন। একটু মাস্টার ভাব।
কিন্তু ওর বয়স আর কাজের কথা ভেবে সেটাকে আমল দিল না অদিতি। মা হতভম্ব, বাবার দিকে তাকিয়ে বলল, শোনো শোনো, মাত্র 10 দিন কাজ করলেই খুকি 60,000 টাকা পাবে। বাবা বললেন, 60,000? হ্যাঁ, তুমি ভাবতে পেরেছ কখনো? স্বপ্নেও পারিনি। হ্যাঁ রে খুকি, এরকম কাজ তুই বছরে কবার করবি? জানি না মা, হয়তো 4-5 বার। 5 বার? তার মানে 3 লক্ষ টাকা? তুই তো বড় লোক হয়ে যাবি। মা, 60,000 এমন কিছু বেশি নয়। এই ফ্ল্যাটের ভাড়া বছরে 60,000। এখানে অনেক নায়িকা আছেন যারা এক ছবিতে কাজ করে 1-1.5 লাখ টাকা পান। বোম্বের হিন্দি ছবির নায়িকারা পায় 1 কোটি, বুঝলে? 1 কোটি? মায়ের চোখ বড় হয়ে গেল। হ্যাঁ, ওদের তুলনায় আমরা তো কিছুই পাই না। তুই হিন্দি ছবিতে অভিনয় কর খুকি। দূর, আমি হিন্দি বলতে পারি না, আমাকে নেবে কেন? বাবা বললেন, শিখে ফেললেই তো হয়। জাগে, আমরা আগামীকালই কৃষ্ণনগর ফিরে যাচ্ছি। সবকিছু গুছিয়ে এখানে আসতে 10 সময় লাগবে, বুঝলে? খোকাকেও জানাতে হবে। মা বলল, তা তো হবেই। এখন আর কৃষ্ণনগরে পড়ে থেকে লাভ কি? না এলে লোকে বলবে বড়লোক মেয়ে আপনাদের কি নেয় না? আর আমরা থাকলে ওর তো খুব অসুবিধা হবে। বাবা বললেন, এখন টাকা রোজগার করছো, কিন্তু যত্নে রেখো, বুঝলে? মা বলল, ও কি টাকা করে কখনো রোজগার করেছে যে বুঝতে পারবে কি করা উচিত? আর 1-8টা টাকা নয়, হাজার হাজার। তুমি এসে হাল না ধরলে হবে না। অদিতি সরে এলো বারান্দায়। সুলেখা এসে পাশে দাঁড়াল। দিদি, বল। আমি কি করব? মানে, ওরা যদি এখানে এসে থাকেন? তোর কি, যেমন ছিলি থাকবি? মিশমশাই মাসিমাকে বলেছেন, ঠিকে লোক রাখলেই ভালো হয়, রাত দিনের লোক রাখলে বেশি খরচ হবে। তুই আমার রাত দিনের লোক নাকি? অবাক হল অদিতি। সুলেখা মাথা নিচু করল। অদিতি বুঝতে পারল সে কাঁদছে। তুই একটা কাজ করতে পারবি? সুলেখা মুখ তুলল না। কাজের চাপ বাড়লে আমার পক্ষে সব সামলানো তো সম্ভব হবে না। কাল সামন্তদা এসে বলে গেল একজন সেক্রেটারি রাখতে। তুই করবি? আমি? হ্যাঁ, তার জন্যে মাইনে পাবি। যা। সুলেখার মুখে হাসি দেখা গেল। এখন যা বাইরে পাস তার চেয়ে বেশি পাবি। কি করতে হবে? যারা আমার সঙ্গে কথা বলতে আসবে তাদের সঙ্গে তুই কথা বলবি। আমি যদি ছবিতে কাজ করতে রাজি হই, তুই টাকা পয়সার কথা বলবি। আমার কবে কোন শুটিং তা খেয়াল রাখবি। আর যে কোনো টেলিফোন এ বাড়িতে আসবে তা তুই ধরবি। প্রয়োজন হলে আমাকে দিবি। এ তো এমন কঠিন কাজ নয়, আমি পারব। সুলেখা হাসল। পরদিন মা বাবা কৃষ্ণনগর যাওয়ার জন্য তৈরি। সুলেখা ওদের সঙ্গে নিচে নেমে ট্যাক্সি ধরে দেবে। যাওয়ার আগে মা বলল, তুই কোনো দুশ্চিন্তা করিস না, আমরা দিন-7 মধ্যেই চলে আসব পাট চুকিয়ে। পাট চুকিয়ে দিও না, অদিতি গম্ভীর গলায় বলল। কেন? আমার তো পুরোটাই অনিশ্চিত। আজ কাজ আছে, কাল নেই। একটা ছবি যদি ফ্লপ করে তাহলে কেউ আর কাজ দেবে না। সে কি? মা অবাক। হ্যাঁ, তাহলে এই যে এতগুলো কাজ একসঙ্গে পাচ্ছিস? সব কাজ তো আমি নিচ্ছি না। কেন নিচ্ছিস না তা বাবা বুঝতে পারছি না। অত টাকা দেবে, তুমি বুঝবে না। তাহলে আমরা কি আসব না? আমি কি নিষেধ করেছি? এসো, তবে পাট চুকিয়ে এসো না। মা বলল, আমার মনে হয় তোর এখানে একজন বেটা ছেলের থাকা দরকার। মেয়ে মানুষের পক্ষে সবকে বোঝা সম্ভব? কেন, আজকাল মেয়ে ছেলেতে ফারাক আছে নাকি? আছে। কমলেন্দু যোগাযোগ করে? হঠাৎ তার কথা? না, একসময় খারাপ ব্যবহার করেছিল, ছাড়াছাড়ি হয়ে গেছে ঠিকই, কিন্তু শুনেছি সে আর বিয়ে করেনি। মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে নিজের ব্যবহারের জন্য আফসোস করেছে, তাই বললাম। না, সে আমার কাছে মৃত। কি জানি, তোদের কথা আমি বুঝতে পারি না। তো কমলেন্দু না হয় গেল, ডিভোর্সের পর তো অনেক মেয়ে বিয়ে করে, তুই করছিস না কেন? মা, আমার এত চিন্তা যে সাত করে আর কারো গোয়ালে ঢোকার বাসনা নেই। আমি যখন কলকাতায় সেলস গার্লের চাকরি নিয়ে এলাম তখন তো তোমরা এত চিন্তা করনি। তখন তো কোনো পুরুষ মানুষের কথা ভাবনি। তখন তোর টাকা ছিল না। একে মেয়ে মানুষ, তার উপর টাকা আছে, জাহান্নামে যেতে তো অসুবিধে নেই। তাই একজন অভিভাবক দরকার হয়। বাবা চুপচাপ শুনছিলেন, বললেন, ও বোধ হয় তোমার কথা পছন্দ করছে না। চলো, আর দেরি করো না। ওরা চলে গেল। হঠাৎ খুব কান্না পেয়ে গেল অদিতির।
দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদল খানিকক্ষণ। তারপর চোখ মুছে উঠে দাঁড়াল। কমলেন্দু যে মায়ের কাছে যায় তা মা এর আগে কখনো বলেনি। পুরুষ মানুষের শরীরে একবার স্বামী ছাপ পড়ে গেলে তা এক জীবনে তোলা যায় না। এই বিশ্বাস বাঙালি মেয়েরা আর কতদিন বয়ে বেড়াবে? শুনছিলেন সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছিলাম এর ৬ষ্ঠ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।